Welcome to SSAH School. Subject Modern Computer Application. Chapter Networking. Topic Network Connecting Device and LAN Protocol. আমরা পূর্বের ক্লাসে LAN টপোলজি বা নেটওয়ার্ক টপোলজি সম্বন্ধে আমরা জেনেছি। বিভিন্ন টপোলজি তার সুবিধা অসুবিধাগুলো আমরা জেনেছি। আজকে আমরা জানব নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রাংশ সমূহ। নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রাংশ সমূহ, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, অর্থাৎ একটা নেটওয়ার্কে যে সমস্ত ডিভাইস বা নেটওয়ার্ক তৈরি করতে গেলে যে সমস্ত ডিভাইস প্রয়োজন, সেই ডিভাইসগুলো কীরকম দেখতে এবং তার কাজ কি, আমরা সেটা আজকে জানব। নেটওয়ার্কের কম্পিউটারগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য বিভিন্ন অংশকে পরস্পর যুক্ত করার প্রয়োজন হয়। অর্থাৎ কম্পিউটারগুলোর মধ্যে কানেকশন করার জন্য বিভিন্ন অংশকে পরস্পর যুক্ত করার প্রয়োজন হয়। এর জন্য বিশেষ কতগুলি যন্ত্রের সাহায্য নিতে হয় আমাদের। এই যন্ত্র বা ডিভাইসগুলিকে নেটওয়ার্ক সংযোগকারী যন্ত্র বলা হয় বা নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস বলা হয়। অর্থাৎ নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করার জন্য যে যন্ত্রের সাহায্য নিতে হয় সেগুলো হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। এই কানেক্টিং ডিভাইসগুলো হলো 1 নম্বর হাব, HUB হাব, 2 নম্বর সুইচ, SWITCH, রিপিটার, REPATER রিপিটার, ব্রিজ, রাউটার এবং গেটওয়ে। এই নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইসগুলি আমরা একটা নেটওয়ার্ক তৈরির সময় ব্যবহার করি। কোন ডিভাইস কখন আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা নির্ভর করবে কি ধরনের নেটওয়ার্ক আমরা তৈরি করব তার উপরে। একটা নেটওয়ার্ক তৈরি হলেই যেই 6টা যে ডিভাইসের কথা বললাম, হাব, সুইচ, রিপিটার, ব্রিজ, রাউটার, গেটওয়ে, সবই ব্যবহার করা হবে সেরকম কিন্তু নয়। প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক ডিভাইস আমরা ব্যবহার করতে পারি নেটওয়ার্ক তৈরি করার জন্য। তো এগুলি সম্বন্ধে আমরা এক একটা করে ছবি দেখব এবং কি কাজ করে সেই যন্ত্রগুলির বা কানেক্টিং ডিভাইসগুলির আমরা পরপর দেখে যাব। প্রথম যে যন্ত্রটি সেটা হলো হাব। হাব নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হয় এবং এটা আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে নেটওয়ার্ক টপোলজি, স্টার টপোলজি, তার কেন্দ্রীয় ডিভাইস একটা থাকে যেটাকে আমরা বলি হাব। অর্থাৎ সেন্ট্রাল কন্ট্রোল ডিভাইস হিসেবে হাব ব্যবহার করা হয়। এটি মূলত স্টার টপোলজিতে অনেকগুলি কম্পিউটার কেবেলের মাধ্যমে যোগ করার জন্য এটাকে ব্যবহার করা হয় হাবটা। অর্থাৎ যদি আমরা নেটওয়ার্ক তৈরি করতে গিয়ে স্টার টপোলজির নেটওয়ার্ক তৈরি করি তাহলে কিন্তু আমাদেরকে বাজার থেকে একটি হাব কিনে আনতে হবে। অর্থাৎ স্টার টপোলজিতে অনেকগুলি কম্পিউটার কেবেলের মাধ্যমে যে কেন্দ্রীয় ডিভাইস বা যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকে তাকে বলা হয় হাব। একটি হাবে যতগুলি পোর্ট থাকে ঠিক ততগুলি কম্পিউটার আমরা যুক্ত করতে পারবো এই হাবের সাথে। অর্থাৎ আমরা যদি 10টা কম্পিউটার কানেক্ট করতে চাই, নেটওয়ার্ক তৈরি করতে চাই একটা স্টার টপোলজির নেটওয়ার্ক, তখন আমাদেরকে কিন্তু 16 পোর্টের হাব কিনতে হবে। একটি হাবে পোর্টের সংখ্যা সাধারণত 4, 8, 16 বা 24 পর্যন্ত হতে পারে। অর্থাৎ যদি 10টা কম্পিউটার নেটওয়ার্কে থাকে তাহলে আমাদের কিন্তু 16 পোর্টের হাব বাজার থেকে কিনতে হবে, সেখানে আমরা 10টা কম্পিউটার কানেক্ট করতে পারবো। তাহলে এইভাবে হাবটাকে আমরা বাজার থেকে কিনে এনে এরকম স্টার টপোলজি তৈরি করতে পারি। সাধারণত ছোটোখাটো ল্যাবে এরকম স্টার টপোলজি নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে গেলে আমাদেরকে হাব কিনে আনতে হবে এবং হাবে কানেক্ট করতে হবে। তাহলে এই গেল হাব। এরপর হচ্ছে সুইচ। সুইচটা ঠিক দেখতে হাবেরই মতো, কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সুইচ। সুইচ দেখতে অনেকটা হাবেরই মতো,
এটি হাবের মতোই অনেকগুলি কম্পিউটারের সংযোগকারী কেন্দ্রীয় ডিভাইস বা যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ হাবের পরিবর্তে আমরা সুইচ ব্যবহার করতে পারি। মানে ওই স্টার টপোলজিতেই কেন্দ্রীয় ডিভাইস হিসেবে এই সুইচটা ব্যবহার করা যায়। তো হাবের সাথে সুইচের একটু পার্থক্য আছে। কি পার্থক্য সেটা? না, হাবের সঙ্গে মূল পার্থক্য হলো নেটওয়ার্কের কোনো কম্পিউটার থেকে হাবের মাধ্যমে তথ্য পাঠানো হলে নেটওয়ার্কে অবস্থিত সমস্ত কম্পিউটারে ওই তথ্য গৃহীত হয়। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কম্পিউটারের জন্য যদি তথ্য পাঠানো যায় তাহলে কিন্তু ওই নেটওয়ার্কে অন্যান্য যে সমস্ত কম্পিউটারগুলি আছে সবই সেটা গ্রহণ করতে পারবে বা নিতে পারবে। তার ফলে কি হবে? তথ্যের নিরাপত্তা কিন্তু এখানে থাকবে না। যেহেতু সব কম্পিউটারই সেই তথ্যটা নিতে পারছে তাহলে এখানে সিকিউরিটি নেই, ডাটার নিরাপত্তা নেই। কিন্তু সুইচের মাধ্যমে তথ্য পাঠালে প্রেরক কম্পিউটার থেকে একমাত্র গ্রাহক কম্পিউটারেই তথ্যটি যাবে। অর্থাৎ সেন্ডার কম্পিউটার থেকে রিসিভার কম্পিউটারেই শুধু তথ্যটি যাবে, অন্য কম্পিউটার কিন্তু সেটি অ্যাক্সেস করতে পারবে না। ফলে তথ্যের নিরাপত্তা কিন্তু বজায় থাকবে বা তথ্যের গোপনীয়তা বজায় থাকে। সেই জন্য বর্তমানে হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করা হয়। সুইচও একই রকম হাবের মতোই বিভিন্ন পোর্টের পাওয়া যায়। যতগুলো কম্পিউটার আমরা নেটওয়ার্কে যুক্ত করব সেই অনুযায়ী তত পোর্টের আমাদেরকে সুইচ কিনে আনতে হবে এবং সেই সুইচের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারবো। এটিও কিন্তু মূলত স্টার টপোলজিতেই এই যন্ত্রটি ব্যবহার করা হবে। অর্থাৎ স্টার টপোলজি যদি তৈরি করি এই সুইচ ব্যবহার করে আমরা অনেকগুলি ডিভাইসকে যোগ করতে পারি। মানে শুধু কম্পিউটার, তার সাথে মডেম, প্রিন্টার, সার্ভার কম্পিউটার আমরা যোগ করতে পারি এই সুইচের সাথে। নেক্সট, রিপিটার। রিপিটার আমরা বাস টপোলজির ক্ষেত্রে দেখেছিলাম যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বাস ব্যবহার করে যেতে পারে। তার বেশি হলে ওই কেবলের মধ্য দিয়ে যে ডাটাটা সংকেত আকারে যাবে সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। অর্থাৎ অনেক দূরবর্তী পর্যন্ত যদি আমরা ডাটা পাঠাতে যাই, ডাটা কিন্তু কিছু দূর যাবার পর কেবলের মাধ্যমে ক্ষীণ হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে। এই ক্ষীণ সংকেত বা দুর্বল সংকেতকে স্ট্রং করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। অর্থাৎ রিপিটার তারের মধ্য দিয়ে যে সংকেত যায় সেটি যখন দুর্বল হয়ে যায় সেটি গ্রহণ করে পুনরায় সতেজ করে। এই কাজে মূলত রিপিটার ব্যবহার করা হয় এবং রিপিটারের সাহায্যে তাহলে আমরা নেটওয়ার্কের দৈর্ঘ্য বাড়াতে পারি, মানে বড় নেটওয়ার্ক তৈরি করতে পারি। ছোট নেটওয়ার্ক তার সাথে আরও কেবল যোগ করে রিপিটার কানেক্ট করার পর আমরা আরও বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবো, যেখানে অনেকগুলি কম্পিউটার আমরা কানেকশান করতে পারবো। মূলত রিপিটারের কাজ হলো উইক সিগন্যালকে গ্রহণ করে স্ট্রং সিগন্যালে পরিণত করা। ডাটা কিন্তু কোন দিকে যাবে বা কিভাবে যাবে সেটা রিপিটারের কোনো কাজ নয়। রিপিটার শুধু যে সিগন্যালটা তার কাছে আসবে সেটা যতটা ক্ষীণ হয় বা ক্ষীণ সিগন্যাল, উইক সিগন্যাল, সেটাকে স্ট্রং সিগন্যালে পরিণত করবে। এটি মূলত ওএসআই মডেলের ফিজিক্যাল স্তরের সঙ্গে রিপিটার যুক্ত থাকে। এই ওএসআই মডেল সম্বন্ধে আমরা পরে পড়ব। ওএসআই মডেল হচ্ছে একটা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। অর্থাৎ এক কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে ডাটা পাঠানো হয় তখন কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মের সমষ্টিকে বলা হয় প্রোটোকল। এখন এই নিয়মের যে সমষ্টি সেগুলোকে কতগুলি স্তরে ভাগ করে দুটো মডেল তৈরি করা হয়েছে, একটা ওএসআই মডেল আর একটা টিসিপি আইপি মডেল। সেই ওএসআই মডেলের 7টি স্তর থাকে, প্রতি স্তরের আলাদা আলাদা কাজ থাকে। এখন রিপিটার ওএসআই মডেলের সবচেয়ে যে শেষ স্তর বা ফিজিক্যাল স্তর, যে তারের মধ্য দিয়ে যখন সিগন্যালটা যায় সেই তারের সাথে যেহেতু রিপিটার থাকে সেই জন্য রিপিটার হচ্ছে ওএসআই মডেলের ফিজিক্যাল স্তরের সঙ্গে রিপিটার যুক্ত থাকে বা রিপিটার ফিজিক্যাল স্তরে কাজ করে বা সক্রিয় থাকে, যেহেতু এর কাজ হচ্ছে উইক সিগন্যালকে স্ট্রং সিগন্যালে পরিণত করা। এরপর আমরা দেখব
ব্রিজ ব্রিজ এটাও একটি নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। কি কাজ করে? ব্রিজ এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা দুটো পৃথক নেটওয়ার্ককে যুক্ত করে একটি সম্পূর্ণ নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ককে যোগ করার জন্যই ব্রিজ ব্যবহার করা হয়। একটা ছোট ছোট কতগুলো নেটওয়ার্ক তাকে ব্রিজের মাধ্যমে আমরা কানেক্ট করে একটা বড় নেটওয়ার্ক বা সম্পূর্ণ নেটওয়ার্ক তৈরি করতে পারি। যে ছোট নেটওয়ার্কগুলি ব্যবহার করা হবে সেগুলোর কিন্তু প্রোটোকল, এই যে সেট অফ রুলস বা নিয়ম, যেটা আমরা একটু আগে বললাম এসআই মডেল, টিসিপি আইপি, তো সবার যে ছোট ছোট নেটওয়ার্কগুলো সবার কিন্তু একই প্রোটোকল মানবে, এরকম নেটওয়ার্ককেই আমরা ব্রিজের মাধ্যমে কানেক্ট করতে পারি। আবার উল্টোটাও হয়, একটি বড় নেটওয়ার্ককেও ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করার জন্য ব্রিজ ব্যবহার করা হয়। ছোট ছোট নেটওয়ার্ককে যুক্ত করে যেমন আমরা একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে পারি, আবার বড় নেটওয়ার্ককে ছোট ছোট ভাগে ভাগ করে ব্রিজের মাধ্যমে সেটাকে ব্যবহার করতে পারি। রিপিটার যেমন একটু আগে বললাম, ডাটা কোন দিকে প্রেরিত হবে বা পাঠানো হবে তা নিয়ন্ত্রণ করতে পারে না। তার কাছে যে সিগন্যালটা আসবে সেটাকেই সে স্ট্রং করে পাঠাবে। ব্রিজ কিন্তু তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ, অর্থাৎ ডাটা কোন দিকে পাঠানো হবে বা প্রেরিত হবে তা কিন্তু কন্ট্রোল করতে পারে ব্রিজ। ব্রিজের সাথে রিপিটারে এটাই মেন পার্থক্য। অর্থাৎ ব্রিজের মাধ্যমে ডাটা কোন দিকে যাবে, যেমন এক প্রান্তের ডাটা অন্য প্রান্তে যদি যায় সেখানে নেটওয়ার্কের ট্রাফিক বেড়ে যাবে, সেই জন্য ব্রিজ কিন্তু সেটা কন্ট্রোল করে। যে প্রান্তের ডাটা বা যে ছোট নেটওয়ার্কের ডাটা সেখানেই যদি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা পাঠানোর প্রয়োজন হয় তাহলে ব্রিজ সেটা কন্ট্রোল করে, কিন্তু রিপিটার সেটা করতে পারে না। ব্রিজ ওএসআই মডেলের ডাটা লিঙ্ক স্তরের সঙ্গে যুক্ত থাকে। ওএসআই মডেলের ডাটা লিঙ্ক ফিজিক্যাল স্তর, তারপর ডাটা লিঙ্ক স্তর, ডাটা লিঙ্ক স্তরের সঙ্গে ব্রিজ কানেক্টেড থাকে বা যুক্ত থাকে। নেক্সট আমরা দেখব রাউটার। রাউটার অর্থাৎ রুট। রাউটার এখন যে ব্রডব্যান্ড আমরা কানেকশন ব্যবহার করি সেখানে রাউটার ব্যবহার করা হয়। এটিও একটা নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। রাউটার হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে একটি বড় নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান প্রদান করা যায়। অর্থাৎ অনেক বড় নেটওয়ার্ক, সেখানে অনেক কম্পিউটার থাকে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যখন আমরা ডাটা যায় সেগুলো ডাটা প্যাকেট হিসেবে যায়। অর্থাৎ বড় ডাটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে প্যাকেট তৈরি করা হয়। একটি ডাটা প্যাকেট কোন রুট বা পথ দিয়ে গেলে খুব কম সময়ে সঠিক পথে রিসিভার কম্পিউটার বা গন্তব্যস্থলে পৌঁছাবে তা নিয়ন্ত্রণ করে এই রাউটার। অর্থাৎ ডাটা প্যাকেটগুলি কোন পথ দিয়ে গেলে সবচেয়ে কম সময়ে সেন্ডার থেকে রিসিভারে পৌঁছাবে, যাতে করে রাস্তাতে ভিড় এড়ানো যায় বা ট্রাফিক এড়ানো যায়, সেই কন্ট্রোলটা কিন্তু রাউটার যন্ত্রটি করে। রাউটারের কাছে একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারের মাধ্যমে ডাটা প্যাকেটকে কিন্তু সেন্ডার থেকে রিসিভারে পৌঁছায় এই রাউটার। অর্থাৎ রুট ঠিক করা, পথ, রুট, কোন রুট দিয়ে যাবে ডাটা প্যাকেটগুলি। এটি ওএসআই মডেলের নেটওয়ার্ক স্তরের সঙ্গে যুক্ত থাকে। ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, তিনটে লেয়ার। আমরা বলেছিলাম ওএসআই মডেলে কিন্তু 7টে এরকম স্তর আছে, ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক লেয়ারের সাথে রাউটার কানেক্টেড থাকে। এখন ওয়্যারলেস রাউটার পাওয়া যায় বা ওয়্যার যুক্ত, মানে কিছু রাউটার আছে কম্পিউটার থেকে কেবলের মাধ্যমে সেই রাউটারে কানেকশন করা তারপরে কাজ করা হয়। আর কিছু আছে ওয়্যারলেস রাউটার, অর্থাৎ সেখানে কোনো তার থাকে না, অ্যান্টেনা থাকে, সেই অ্যান্টেনার মধ্যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা আদান প্রদান করা যায়। এরপর আমরা জানব গেটওয়ে। লাস্ট, গেটওয়ে দুটো বা একাধিক বলতে পারি বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমে বিভিন্ন ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। দুটো নেটওয়ার্ক, সেখানে দু রকমের প্রোটোকল ব্যবহার, মানে একটা নেটওয়ার্কে কোথাও ওএসআই মডেল ব্যবহার করা হচ্ছে তো অন্য কোনো একটা নেটওয়ার্কে টিসিপি/আইপি মডেল ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমে কিন্তু ভিন্ন ভিন্ন প্রোটোকল ব্যবহার করা হয়। গেটওয়ে হলো এরকমই একটি টেলিকমিউনিকেশন যন্ত্র যার সাহায্যে ভিন্ন ভিন্ন প্রোটোকল যুক্ত
দুটি নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ রক্ষা করা হয়। অর্থাৎ ডাটা যখন এক প্রোটোকল যুক্ত নেটওয়ার্ক থেকে অন্য প্রোটোকল যুক্ত নেটওয়ার্কে পৌঁছাবে, তখন গেটওয়ে যে নেটওয়ার্ক থেকে ডাটা আসলো সেই ডাটাকে দ্বিতীয় যে নেটওয়ার্কে ডাটা প্রবেশ করবে তার উপযোগী করে তৈরি করে দেয়। অর্থাৎ এক প্রোটোকল মেনে ডাটাকে অন্য প্রোটোকল মানার জন্য রেডি করে দেয় গেটওয়ে যন্ত্রটি। আমরা এমনিও বলি দেশের ক্ষেত্রে গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বাই বলি ভারতের প্রবেশদ্বার। কারণ অন্য দেশ থেকে যখন কোনো ব্যক্তি আমাদের দেশে আসে, সেও কিন্তু এই শপথ নিয়েই আসে যে আমাদের দেশের যে নিয়ম কানুন তাকে মানতে বাধ্য। সেরকম নেটওয়ার্কেও যখন এক প্রোটোকল যুক্ত নেটওয়ার্ক থেকে ডাটা অন্য প্রোটোকলে প্রবেশ করে, তখন কিন্তু সেই প্রোটোকলের নিয়ম তাকে মানতে হয় এবং সেই মানানোর কাজটি করে গেটওয়ে। অর্থাৎ গেটওয়ে তার উপযোগী করে ডাটাকে গড়ে তোলে। এই গেল নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসগুলি: হাব, সুইচ, রিপিটার, ব্রিজ, রাউটার এবং গেটওয়ে। এখান থেকে টিকা আসে 1 নম্বরের, তার যন্ত্রটি কি বা কাজ কি, হাব এবং সুইচের মধ্যে পার্থক্য কি, বা যে যন্ত্রটির কথা বলা হয় সেটা ওএসআই মডেলের কোন লেয়ারে কাজ করে। ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন স্তরের সঙ্গে গেটওয়ে কার্যকরী। অ্যাকচুয়ালি 7টা স্তরেই এই গেটওয়ে কাজ করে, যে 7 লেয়ার থাকে: ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। এই 7টি স্তর: ফিজিক্যাল লেয়ার, তারপর ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। এই 7টি স্তরেই গেটওয়্যার অ্যাক্টিভ থাকে। আমরা ওএসআই মডেলের ওই 7টা লেয়ার এখানে বলে দিলাম, পরে আবার একটু ডিটেলস পড়ব। তো এই গেল নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। আরও কিছু যন্ত্র আছে, আমরা পরে পড়ব। এর আগে পড়েছি এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। অর্থাৎ কোনো কম্পিউটারকে অন্য কোনো একটি নেটওয়ার্কে যোগ করতে গেলে একটা অতিরিক্ত হার্ডওয়্যার লাগবে। শুধু সিম্পল কম্পিউটারকে কিন্তু আমরা নেটওয়ার্কে যুক্ত করতে পারবো না। নেটওয়ার্কের কেবল বা তারটা যে পয়েন্টে সে যোগ হয় সেটার নাম বলেছিলাম RJ45 কানেক্টার। তো এই RJ45 কানেক্টারটি লাগানো থাকে এনআইসিতে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এনআইসিতে তাহলে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস এনআইসিও আমরা বলতে পারি। এনআইসিও একটি নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। আরও একটি কানেক্টিং ডিভাইসে মডেম, এটা নাম শুনে থাকলে তোমরা শুনে থাকতে পারো, মডুলেটর, ডিমডুলেটর পুরা নাম। সেটা ইন্টারনেট কানেকশনের সাথে যুক্ত। আমরা ইন্টারনেট যখন পড়বো তখন এই মডেম সম্বন্ধে জানবো। সেটাও কিন্তু একটা নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। তো এইগুলো গেল নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। এরপর আমরা জানবো আজকে দ্বিতীয় অংশ, ল্যান প্রোটোকল, লোকাল এরিয়া নেটওয়ার্কে প্রোটোকল। প্রোটোকল কি জিনিস? এক কথায় বলতে গেলে ইংরেজিতে সেট অফ রুল, নিয়মের সমষ্টি। অর্থাৎ নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। এই নিয়মের সমষ্টিকে বলা হয় প্রোটোকল। এক কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য কিছু নিয়ম থাকে, যে নিয়মগুলো ডাটা আদান প্রদানের ক্ষেত্রে মেনে চলতে হয়, সেই নিয়মের সমষ্টি বা কালেকশনকে বলবো আমরা প্রোটোকল, সেট অফ রুল, নিয়মের সমষ্টি। তো ল্যান যখন আমরা তৈরি করব তখনও কিছু নিশ্চয়ই এরকম রুলস আছে বা প্রোটোকল আছে, যে প্রোটোকল মেনে ল্যান তৈরি করতে হবে। তো বর্তমানে ল্যান তৈরির জন্য কতগুলি প্রোটোকল আছে বা প্রযুক্তি বলতে পারি, এই প্রযুক্তিগুলিকে ল্যান প্রোটোকলও বলা হয়। অর্থাৎ কোনো একটি নেটওয়ার্কে ডাটার ধরন, ডাটার পরিমাণ, ডাটার আদান প্রদানের হার ইত্যাদির উপর নির্ভর করবে কিন্তু কি প্রযুক্তি ব্যবহার করা হবে। অর্থাৎ ওই নেটওয়ার্কে কি ধরনের ডাটা ব্যবহার করব, কত পরিমাণ ডাটা ব্যবহার করব, ডাটা আদান প্রদানের হার কি হবে,
এই সমস্ত দিকগুলো আমাদেরকে বিবেচনা করে যে প্রযুক্তির নেটওয়ার্ক প্রোটোকল আছে, ল্যান প্রোটোকল আছে, সেগুলো ব্যবহার করা হবে। ল্যান নেটওয়ার্ক প্রোটোকল, ল্যান নেটওয়ার্কে বা লোকাল এরিয়া নেটওয়ার্কে সাধারণত 3 ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা বলছি ল্যান প্রোটোকল। 3 ধরনের প্রোটোকল আছে। 1 নম্বর হচ্ছে ইথারনেট, 2 নম্বর টোকেন রিং, 3 নম্বর ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস, সংক্ষেপে এফডিডিআই, অর্থাৎ ইথারনেট, টোকেন রিং, এফডিডিআই। এই 3টে ল্যান প্রোটোকল। এই 3টে ল্যান প্রোটোকলের যখন ল্যান তৈরি করব আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারি। আমরা এই প্রোটোকলগুলি সম্বন্ধে এরপরেই জানছি যে 3টে প্রোটোকল, ইথারনেট প্রোটোকল কি জিনিস, বা টোকেন রিং বা ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস, এই 3টে প্রোটোকলে যে কোনো একটি প্রোটোকল ব্যবহার করা হয়। তো প্রথম প্রোটোকল হচ্ছে ইথারনেট। ল্যান নেটওয়ার্কের সর্বাপেক্ষা জনপ্রিয় নেটওয়ার্ক প্রোটোকল হলো ইথারনেট। অর্থাৎ ল্যান তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রোটোকল ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইথারনেট প্রোটোকল। ইথারনেট প্রোটোকল প্রথম জেরক্স কোম্পানি তৈরি করে। আমরা যে জেরক্স মেশিনের নাম জানি, জেরক্স অ্যাকচুয়ালি একটি কোম্পানি। এই জেরক্স কোম্পানি প্রথম এই ইথারনেট প্রোটোকল তৈরি করেন বা এই প্রযুক্তি নিয়ে গবেষণা করেন। পরবর্তীকালে এই ইথারনেটেরই অপর একটি নাম হয়ে যায় IEEE 802 বা IEEE 802.3। তিনটা IEEE, সেই জন্য একে IEEE 802.3ও বলা হয় বা এই নামেও পরিচিত। ইথারনেটে মেন যে টপোলজি ব্যবহার করে, আমরা যে ল্যান প্রোটোকল টপোলজি জেনেছিলাম, ইথারনেটে কিন্তু বাস টপোলজি ব্যবহার করা হয়। অর্থাৎ সেখানে একটা মেন কেবল থাকবে, সেই কেবলের সঙ্গে কম্পিউটারগুলি যুক্ত থাকে, এবং যে পদ্ধতিতে এখানে ডাটা আদান প্রদান করা হয় সেই পদ্ধতির নাম হলো CSMA/CD, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। ইথারনেটে ডাটা আদান প্রদান করার পদ্ধতির নাম। তাহলে ইথারনেটে টপোলজি হিসেবে বাস টপোলজি ব্যবহার করা হয়, এবং ডাটা আদান প্রদান করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে CSMA/CD। এই CSMA/CD সম্পূর্ণ নাম পরীক্ষায় পড়ে, বা CSMA/CD কি, বা ইথারনেটে ডাটা আদান প্রদান করার পদ্ধতির নাম লেখো। CSMA/CD পদ্ধতিটা কি, যদিও এখান থেকে বড় কোশ্চেন আসে না, সেখানটা তবু আমি বলছি। তাহলে এখানে একটি বাস টপোলজি ব্যবহার করা হয়। বাস টপোলজি আমরা দেখেছি, সেখানে একটা বড় কেবল থাকে যেটার নাম ব্যাকবোন কেবল বা বাস বলা হয় বা ট্রাঙ্ক বলা হয়, এবং সেই ট্রাঙ্কের সাথে সমস্ত কম্পিউটার কানেক্টেড থাকে। তো যখন ওই বাসে সাহায্যে সমস্ত কম্পিউটারগুলো ডাটা আদান প্রদান করবে, তো যে কম্পিউটার ডাটা পাঠাবে সে প্রথম দেখে সেই সময় বাসটা খালি আছে কিনা। এই পদ্ধতির নাম হচ্ছে ক্যারিয়ার সেন্স। ক্যারিয়ার কে না, ওই বাস। এই টপোলজিতে ক্যারিয়ার মানে বাহক, ডাটা কে বহন করছে না, বাস। সেই জন্য ক্যারিয়ার সেন্স কথাটির অর্থ হলো কি না, ওই বাসটাকে সেন্স করা, যে সেই মুহূর্তে কোনো ডাটা ওই বাস দিয়ে আদান প্রদান হচ্ছে কিনা। মাল্টিপল অ্যাক্সেস, অর্থাৎ যদি বাসটা খালি থাকে, ওই নেটওয়ার্কের সাথে যে অনেক কম্পিউটার যুক্ত আছে সবাই কিন্তু অ্যাক্সেস করতে পারে, সেই জন্য মাল্টিপল অ্যাক্সেস। অর্থাৎ ক্যারিয়ার সেন্স করবে বাস খালি আছে কিনা। একসাথে অনেক কম্পিউটার খালি থাকতেই পারে, একসাথে অনেক কম্পিউটার ডাটা পাঠাতে চাইলে কোনো এক মুহূর্তে দেখতেই পারে যে সেই সময় বাস খালি আছে, তাহলে কি করবে, সে বাসে কিন্তু ডাটাটা তার ছেড়ে দেবে, যে কম্পিউটারকে পাঠাবে তার ঠিকানাটা ওই ডাটার সাথে যুক্ত করে। ডাটা পাশে ছেড়ে দেওয়ার পরও কিন্তু কম্পিউটারকে লক্ষ্য রাখতে হবে ডাটাতে কোনো সংঘর্ষ হচ্ছে কিনা, কারণ বাসে অ্যাট এ টাইম একটি মাত্র কম্পিউটারই কিন্তু
ডাটা পাঠাতে পারে। তাই কোনো কম্পিউটার যে ডাটা পাঠাতে যদি চায়, তবে তার এনআইসির সেন্ডার নেটওয়ার্কের বাসকে পরীক্ষা করে দেখে, অর্থাৎ ডাটা পাঠানোর পর ওই বাসে কোনো কলিশন হচ্ছে কিনা। অর্থাৎ একসাথে যদি 5টা কম্পিউটারই ডাটা পাঠাতে যায় এবং একই সময়ে দেখে যে বাসটা খালি আছে, 5জনই যদি ডাটা ছেড়ে দেয় বাসে, তাহলে কিন্তু ডাটার সংঘর্ষ হবে। তখন ডাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পুনরায় আবার ডাটা পাঠাতে যায়। তাহলে ডাটা পাঠানোর পর কলিশন ডিটেকশন অর্থাৎ সংঘর্ষ হচ্ছে কিনা সেটাও কিন্তু কম্পিউটারকে লক্ষ্য রাখতে হবে। এই পদ্ধতিটার নাম হচ্ছে সিএসএমএস সিডি। ইথারনেটে সিএসএমএস সিডি পদ্ধতিতে একসঙ্গে একাধিক কম্পিউটারকে ক্যারিয়ার সেন্স করে কলিউশন ডিটেকশন করতে পারে বলে এই পদ্ধতিকে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিউশন ডিটেকশন বা সিএসএমএস/সিডি বলা হয়। তাহলে ইথারনেটে ডাটা আদান প্রদান পদ্ধতির নাম হলো, ডাটা আদান প্রদান করার পদ্ধতির নাম সিএসএমএ সিডি। ইথারনেট বাজারে কিনতে পাওয়া যায় বা দু ধরনের ইথারনেট হতে পারে। অর্থাৎ ইথারনেট প্রযুক্তি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে বেসব্যান্ড ইথারনেট আর একটা হচ্ছে ব্রডব্যান্ড ইথারনেট। বেসব্যান্ড আর ব্রডব্যান্ড, অর্থাৎ ইথারনেটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বেসব্যান্ড, ব্রডব্যান্ড। আমরা বেসব্যান্ড নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্বন্ধে আগে জেনেছি। যে নেটওয়ার্কে অ্যাট এ টাইম একটি সিগন্যাল বহন করে তাকে বেসব্যান্ড বলা হয় নেটওয়ার্ক, আর যে নেটওয়ার্কে অ্যাট এ টাইম একাধিক সিগন্যাল বহন করতে পারে সেটা ব্রডব্যান্ড। কেবল টিভি এরকম একটি ব্রডব্যান্ড নেটওয়ার্কের উদাহরণ। তাহলে বেসব্যান্ডে কিন্তু অ্যাট এ টাইম একটি সিগন্যালই বহন করতে পারে, এটা কিন্তু স্লো। মানে বেসব্যান্ড ইথারনেটে যদি ডাটা আদান প্রদান করি আমরা, তাহলে তথ্য আদান প্রদানের গতি অনেক কম হবে। সেই তুলনায় ব্রডব্যান্ড যদি পদ্ধতি ব্যবহার করি, তাহলে কিন্তু ডাটা আদান প্রদানের গতি অনেক বেশি হবে। বেসব্যান্ড আবার 5 ভাগে ভাগ করা যায়, এগুলির নাম হলো 10^5, 10^2, 10^T, 1/5, 100/T। এখন এগুলো কি জিনিস? 10^5 এই কথাটির অর্থ কি? পরীক্ষায় আসে অনেক সময় 10^5 কথাটির অর্থ কি বা 10^T কথাটির অর্থ কি। এখানে বেস কথাটির অর্থ হচ্ছে বেস ব্যান্ড, এবং বেসের পূর্বে উল্লেখিত যে সংখ্যাগুলো 10, 1, 100 এগুলি হচ্ছে ডাটা পাঠানোর হার, যেটা এমবিপিএস এককে সূচিত করে। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন রেট ইন এমবিপিএস একক, এমবিপিএস এককে ডাটা পাঠানোর রেট। এবং বেসের পরে উল্লিখিত অক্ষর বা সংখ্যাগুলি, অর্থাৎ 10^5 বা 10^2, এই 5, 2, T এগুলো হচ্ছে সর্বাধিক কেবেলের দৈর্ঘ্য বা কি ধরনের কেবেল, টাইপস অফ কেবেল সূচিত করে। তাহলে বেসের পূর্বে উল্লিখিত সংখ্যাগুলি ডাটা ট্রান্সমিশন রেটকে প্রকাশ করে এমবিপিএস এককে, মেগাবিটস পার সেকেন্ড। এবং বেসের পরে উল্লিখিত অক্ষর বা সংখ্যা থাকতে পারে, অক্ষরও থাকতে পারে, সংখ্যাও থাকতে পারে, 5, 2, T, সেগুলো হচ্ছে সর্বাধিক কেবেলের দৈর্ঘ্য বা কি ধরনের কেবেল সেটা সূচিত করে। যেমন 10^5 কথাটির অর্থ কি? তার মানে এটি একটি বেসব্যান্ড ইথারনেট, এবং 10 কি না, এই ইথারনেটের মাধ্যমে আমরা 10 এমবিপিএস হারে ডাটা পাঠানো বাদে, এবং 5 হচ্ছে কেবেলের দৈর্ঘ্য, কেবেলের দৈর্ঘ্য। সেক্ষেত্রে টি টুইস্টেড পেয়ার কেবেল, কেবেলের ধরন দেখা তখন সূচিত করে। এফ থাকলে ফাইবার অপটিক কেবেল, 10^F হয়, তো সেক্ষেত্রে এফ ফর ফাইবার অপটিক কেবেল। তাহলে এখান থেকে কোশ্চেন আছে 10^5 কথাটির অর্থ কি, বা এটি একটি বেসব্যান্ড টেকনোলজি বা প্রযুক্তি। ইথারনেট প্রযুক্তি অবশ্যই 10 এমবিপিএস হারে 5 মিটার কেবেলে ব্যবহার করা যেতে পারে। এবং ব্রডব্যান্ডের একটি ভাগ আছে, সেটি হচ্ছে 10 ব্রডব্যান্ড 36 বা 10 ব্রড 36। ব্রড কথাটির অর্থ ব্রডব্যান্ড। এক্ষেত্রে 10 হলো ডাটা পাঠানোর হার 10 এমবিপিএস,
ব্রডব্যান্ড কথাটি হচ্ছে ব্রডব্যান্ড ট্রান্সমিশন, বেস হলে বেসব্যান্ড ট্রান্সমিশন হবে, এবং 36 হলো কেবলের দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। এই গেল ইথারনেট প্রযুক্তি। ইথারনেটের দুটি ভাগ, বেসব্যান্ড ইথারনেট, ব্রডব্যান্ড। বেসব্যান্ড ইথারনেট আবার 5 ভাগে ভাগ করা যায়: 10 বেস 5, 10 বেস 2, 10 বেস টি, 100 বেস টি, 10 বেস এফও হয়। 1 বেস 5 এর বদলে এটা হবে 10 বেস এফ। আর ব্রডব্যান্ড এক প্রকারের হয়, 10 ব্রড 36। এ গেল ইথারনেট প্রযুক্তি। এটি ল্যানে ব্যবহৃত সর্বাপেক্ষা জনপ্রিয় নেটওয়ার্ক প্রোটোকল। এরপর আমরা জানব টোকেন রিং প্রযুক্তি। ফার্স্ট টপোলজি নয়, টোকেন রিং প্রযুক্তি। তো টোকেন রিং প্রযুক্তি তিনটে প্রোটোকল, ল্যান প্রোটোকল বলেছিলাম আমি: ইথারনেট, টোকেন রিং, এফডিডিআই। তার মধ্যে আমরা দুটো আছে তোমাদের সিলেবাসে, দুটো পড়বো, ইথারনেট আর টোকেন রিং। ইথারনেট একটু আগে দেখলাম, যেখানে বাস টপোলজি ব্যবহার করা হয় এবং ডাটা আদান প্রদান পদ্ধতির নাম হচ্ছে সিএসএমএস সিডি। টোকেন রিং, এখানে রিং টপোলজি ব্যবহার, নামের সাথে মিল আছে, টোকেন রিং, রিং টপোলজি ব্যবহার করা হয় এই প্রযুক্তিতে। এই প্রযুক্তিতে কখনোই একটির বেশি কম্পিউটার ডাটা পাঠাতে পারে না, ফলে ডাটা সংঘর্ষ হবার কোনো সম্ভাবনাই নেই। অ্যাট এ টাইম যেহেতু একটিই কম্পিউটার ডাটা পাঠাতে পারবে, সেই জন্য এখানে ডাটা সংঘর্ষ হবার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু বাস টপোলজি বা ইথারনেট টপোলজি প্রযুক্তিতে দেখেছিলাম, অ্যাট এ টাইম যদি কোনো একাধিক কম্পিউটার ডাটা পাঠাতে চায় এবং একই সময়ে যদি বাসটা খালি দেখতে পায়, তাহলে কিন্তু একসাথে সবাই ডাটাটা বাসে দিয়ে দেবে, তখন কিন্তু ডাটার সংঘর্ষ হতে পারে। কিন্তু টোকেন রিং পদ্ধতিতে অ্যাট এ টাইম একটি বেশি কম্পিউটার ডাটা পাঠাতে পারবে না, এবং সেটা টোকেন প্রযুক্তি, অর্থাৎ এই প্রযুক্তিতে ডাটা সর্বদা এই টোকেন ফ্রেমে প্রেরণ করা হয়। অর্থাৎ যার কাছে এই টোকেন থাকবে একমাত্র সেই ডাটা পাঠাতে পারবে। টোকেনিং পদ্ধতিতে ডাটা সংগ্রহে এড়ানোর জন্য একসঙ্গে কখনোই দুটো কম্পিউটার ডাটা পাঠায় না। টোকেনিং পদ্ধতিতে কোনো ডাটা পাঠাতে হলে টোকেন পাসিং পদ্ধতিতে পাঠাতে হয়। টোকেন কি না, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। যে কম্পিউটারের কাছে এই টোকেনটি থাকবে একমাত্র সেই কম্পিউটারই কিন্তু ডাটা পাঠাতে পারবে। ধরা যাক একটা রিং টপোলজিতে, যার ছবিটা তোমরা আগে দেখেছো, যে 1 নম্বর কম্পিউটার থেকে যদি 4 নম্বর কম্পিউটারে ডাটা পাঠাতে চাই, তাহলে 1 নম্বর কম্পিউটারে যখন নেটওয়ার্কটি শুরু হবে বা অন করা হবে, তখন 1 নম্বর কম্পিউটারের কাছে একটি ইলেকট্রিক সিগন্যাল তৈরি হবে, যেটাকে আমরা টোকেন বলছি। যেহেতু 1 নম্বর কম্পিউটার ডাটা পাঠাতে চায়, সে ওই টোকেনের সাথে অরিজিনাল ডাটাটা যুক্ত করবে এবং ডেস্টিনেশন কম্পিউটারের অ্যাড্রেস ওর সাথে অর্থাৎ যে কম্পিউটারকে ডাটা পাঠাতে চাচ্ছে সেই কম্পিউটারের অ্যাড্রেস ওতে যুক্ত করে দেবে। তারপর নেটওয়ার্কে ডাটাটি ছেড়ে দেবে। অর্থাৎ তারপর কম্পিউটারের 1 নম্বর কম্পিউটার থেকে ডাটা 2 নম্বর কম্পিউটারে যাবে। 2 নম্বর কম্পিউটারে যেহেতু ডাটা এবং তার সাথে ডেস্টিনেশন অ্যাড্রেস যোগ আছে, খালি টোকেন পাবে না। অর্থাৎ সে যদি ডাটা পাঠাতেও চায়, তাহলে কিন্তু ডাটা পাঠাতে পারবে না। সে তখন দেখবে টোকেনের সাথে একটা ডাটা যোগ আছে এবং ডেস্টিনেশন অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা ওই কম্পিউটারের জন্য কিনা সে দেখে নেবে। যদি না হয়, সে কিন্তু আবার পরবর্তী কম্পিউটার বা নোডে ডাটাটা পাঠিয়ে দেবে, অর্থাৎ 3 নম্বর কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেবে। 3 নম্বর কম্পিউটারে দেখবে যে ডাটাটি তার জন্য নয়, অ্যাড্রেস পার্ট চেক করলেই সে বুঝতে পারবে, তখন সে কি করবে, পরবর্তী কম্পিউটার অর্থাৎ 4 নম্বর কম্পিউটারে পাঠিয়ে দেবে। 4 নম্বর কম্পিউটার যখন দেখবে যে টোকেন আছে, টোকেনের সাথে ডাটা আছে, ডাটার সাথে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস পার্টটা তার জন্য, তখন সে সেই ডাটাটা রিসিভ করবে এবং পুরানো টোকেনটি নষ্ট করে দিয়ে আবার একটি ফ্রেশ টোকেন বা খালি টোকেন তৈরি করে নেটওয়ার্কে ছেড়ে দেবে। এইভাবে টোকেনিং টেকনোলজি বা প্রযুক্তিতে ডাটা আদান প্রদান হয়। এই প্রযুক্তিতে ডাটা আদান প্রদানের হার 4 MBPS থেকে 16 MBPS এর মতো হয়। এই পদ্ধতিতে কিন্তু ডাটা আদান প্রদানের হার একটু কম, অর্থাৎ ইথারনেট পদ্ধতির থেকে একটু ডাটা আদান প্রদানের হার কম।
এই গেল ল্যান প্রোটোকল। তিনটে প্রোটোকল ছিল, ইথারনেট প্রোটোকল, টোকেন রিং প্রোটোকল এবং এফডিডিআই। এফডিডিআই সিলেবাসে নেই, তাহলে এফডিডিআইটা দেখো, শুধু ফুল নেম পড়লেই হবে, এখান থেকে ফুল নেম আসে কোশ্চেন। এফডিডিআই এর ফুল নেম ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস। এই গেল ল্যান প্রোটোকল। তাহলে আজকে আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, এবার অপরটি হলো ল্যান প্রোটোকল। তিন রকমের প্রোটোকল, ইথারনেট, টোকেন রিং, এফডিডিআই। ইথারনেটের ভাগগুলি এবং ওখান থেকে কোশ্চেন আছে সিএসএমএসিডির পুরো নাম, বা ইথারনেটে কোন প্রযুক্তি, ইথারনেটে ডাটা আদান প্রদান করার পদ্ধতির নাম কি, ইত্যাদি। ওকে, আজকে এই পর্যন্ত।